প্রিয় বন্ধুরা, আজ এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো একটি নতুন পাসপোর্ট আপনি অনলাইনের মাধ্যমে কিভাবে আবেদন করবেন। এখন কিন্তু পাসপোর্ট আবেদনের ফিজ কিন্তু চেঞ্জ হয়ে গেছে 1 জুলাই থেকে। আগে কি হতো, আগে নর্মালি পাসপোর্ট অ্যাপ্লাই করলে 1500 টাকা ড্রাফট কাটতো। এখন কিন্তু সেই 1500-র বদলে 2500 টাকা ড্রাফট কাটতে হবে। এবং তৎকালে আগে অ্যাপ্লাই করলে ছিল কত, 3500 টাকা ড্রাফট। এখন কিন্তু আপনি যদি তৎকালে পাসপোর্টে অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু আপনার কাছ থেকে 5000 টাকা ড্রাফট কাটবে। তো বর্তমানে পাসপোর্ট যদি আপনি অ্যাপ্লাই করতে চান, কী কী ডকুমেন্টস আপনার থাকা উচিত বা কী কী ডকুমেন্টস লাগবে, এবং পাসপোর্ট অ্যাপ্লাই করার সময় আপনি কী কী ডিটেলস ইনপুট করবেন, আপনি অনলাইনে ফর্ম ফিল আপ কীভাবে করবেন, এবং ফর্ম ফিল আপ করার পর আপনি আরপিওতে স্লট কীভাবে বুক করবেন, আরপিওতে যেদিন ভেরিফিকেশনে যাবেন সেই ভেরিফিকেশনে আপনি কী কী ডকুমেন্টস সাথে করে নিয়ে যাবেন, আপনি পুলিশ ভেরিফিকেশন কীভাবে করবেন এবং পুলিশ ভেরিফিকেশনে কী কী ডকুমেন্টস আপনাকে শো করাতে হবে, পুলিশ ভেরিফিকেশন কমপ্লিট হওয়ার পর আপনি কতদিনের মধ্যে আপনি পাসপোর্ট হাতে পাবেন, এবং আপনি ইসিএনআর পাসপোর্ট পাবেন কি ইসিআর পাসপোর্ট পাবেন, ইসিআর পাসপোর্ট কারা পাবে এবং ইসিএনআর পাসপোর্ট কারা পাবেন, আমার এই ভিডিওর মাধ্যমে ফুল স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। তো আমার ভিডিওটা না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, এবং আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। তো চলুন দেখিয়ে দিই কীভাবে আপনারা পাসপোর্টের অ্যাপ্লাই করবেন এবং কী কী ডকুমেন্টস লাগবে, ড্রাফট কত টাকা কাটবে, চলুন দেখিয়ে দিই। নতুন পাসপোর্ট অ্যাপ্লিকেশনের জন্য পাসপোর্ট সেবা এই পোর্টালটি খুলে নিতে হবে, এবং পাসপোর্ট সেবা পোর্টালটি খোলার পর উপরে দেখতে পাচ্ছেন এখানে লগ ইন রয়েছে এবং রেজিস্টার। আপনার যদি রেজিস্টার না থাকে তাহলে রেজিস্টারে ক্লিক করবেন। রেজিস্টারে ক্লিক করার পর এখানে যে ড্যাশবোর্ডটা আসবে, এখানে দেখুন রেজিস্ট্রেশন ড্যাশবোর্ড এসেছে। এখানে ইউজার রেজিস্ট্রেশন রয়েছে। আপনি কী করবেন, সেকেন্ড অপশান যেটা পাসপোর্ট অফিস রয়েছে, এই পাসপোর্ট অফিস সিলেক্ট করবেন, এবং আপনার যে সিটি রয়েছে, আমার সিটি রয়েছে কলকাতা, আমি কলকাতা চুজ করে নিচ্ছি। তারপর কী করবেন, আপনার ফুল নেম এখানে বসাবেন, তারপর আপনার ইমেল আইডি এখানে বসাবেন। আপনি যদি ইমেল আইডিটাকে লগ ইন আইডি হিসেবে ব্যবহার করতে চান তাহলে আপনি ইয়েস করবেন। যদি আপনি ইমেল আইডিকে লগ ইন আইডি ব্যবহার না করেন তাহলে এখানে ম্যানুয়ালি আইডি মেরে আপনি একটি পাসওয়ার্ড ক্রিয়েট করে নেবেন। তারপর আপনি সাইন আপে ক্লিক করলে আপনার ওই মেল আইডিতে একটা ওটিপি যাবে 4 সংখ্যার, সেটা ভেরিফাই করলে কিন্তু রেজিস্টার হয়ে যাবে। তো আমার যেহেতু রেজিস্টার আছে, আমি কি করব, সাইন ইনে ক্লিক করব। তার আগে একটা কথা আমি বলে দিই, আগে নর্মাল পাসপোর্ট অ্যাপ্লাই করলে 1500 টাকা ড্রাফট কাটতো, চাই সে ফ্রেশ পাসপোর্ট চাই রিইস্যু। কিন্তু এখন কিন্তু পাসপোর্টের যে ফিজ রয়েছে এটা পুরো চেঞ্জ হয়ে গেছে, অনেক টাকায় কিন্তু চেঞ্জ করে দিয়েছে। তো আমি ফিজের ব্যাপারটা প্রথমে আপনাদের সেরে নিই। সার্ভিসে যাব, সার্ভিসে যাওয়ার পর এখানে যে ফিজ ক্যালকুলেটর রয়েছে, ফি ক্যালকুলেটর, এখানে দেখুন আমি এখানে সিলেক্টেড অ্যাপ্লিকেশন টাইপ আমি সিলেক্টে যাব। তারপর আমি এখানে জাস্ট পাসপোর্ট সিলেক্ট করব। পাসপোর্ট সিলেক্ট করার পর আমি টাইপ অফ সার্ভিস, আমি ফ্রেশ পাসপোর্ট না রিইস্যু, আমি ফ্রেশটা চুজ করলাম, আমি যেহেতু নতুন পাসপোর্ট অ্যাপ্লাই দেখাবো আজকে। তারপর কী করব, এজ, আপনি কত বছর বয়সের পাসপোর্ট করতে চাইছেন, 18 বছর উপরে, 18 বছর নিচে, না 15 বছরের নিচে। তো যেহেতু আমি 18 বছরের উপরে পাসপোর্ট করতে চাইছি, মানে যার পাসপোর্ট অ্যাপ্লাই করবো সে 18 বছরের উপরে, তো আমি এটা সিলেক্ট করে নিলাম। তারপর আমি পাসপোর্টের বুকলেট আমি 36 পেজের চুজ করব না 60 পেজের। যদি 36 পেজ করেন আমি 36 পেজ সিলেক্ট করে দেখাচ্ছি। তারপর এখানে বলছে রিকোয়ার্ড স্কিম, তৎকালে করবেন না নর্মালে, আমি নর্মালে সিলেক্ট করে দেখাচ্ছি। তো এখানে ক্যালকুলেটর যেই ক্লিক করব, দেখুন এখানে কিন্তু 2500 টাকা ফিজ কাটবে। এখন কিন্তু আর 1500 টাকা ফিজ নেই বন্ধুরা, এবার থেকে কিন্তু আপনাকে 2500 টাকা পে করতে হবে নর্মালেই। তো নর্মালটা চেঞ্জ করে আমি তৎকালে যদি চুজ করি 36 পেজেই, তাহলে দেখুন এখানে 5000 টাকা কিন্তু মানে পেমেন্ট করতে হবে, ড্রাফট কাটবে। বুঝতে পারলেন কত টাকা অ্যামাউন্ট বাড়িয়ে দিয়েছে? 3500 টাকা ছিল তৎকালে, সেখানে 1500 টাকা বাড়িয়ে দিয়েছে 5000। নর্মাল যেখানে 1500 টাকা ছিল সেখানে করে দিয়েছে 2500, মানে 2500 টাকা, মানে 1000 টাকা বাড়িয়েছে। আপনি যদি তৎকালে 36 পেজ চুজ করেন তাহলে কিন্তু আপনাকে 6000 টাকা পেমেন্ট করতে হবে। তো আমি এবার লগ ইনে যাচ্ছি। লগ ইনে আমি আমার আইডিটা এখানে বসিয়ে দেবো। আইডি বসানোর পর আমি এখানে কন্টিনিউ ক্লিক করব। কন্টিনিউ ক্লিক করার পর এবার আপনি যে পাসওয়ার্ড ক্রিয়েট করেছিলেন রেজিস্টারের সময়, সেই পাসওয়ার্ডের দ্বারাও কিন্তু লগ ইন করতে পারেন, বা আপনার ইমেলে ওটিপি দ্বারাও কিন্তু লগ ইন করতে পারেন। তো আমি ওটিপি দ্বারা করছি না, আমি জাস্ট পাসওয়ার্ডের দ্বারাই আমি ক্রিয়েট করছি। তো পাসওয়ার্ডটা আমি বসে দিই। তারপর কী করবো, আমি সাইন ইনে ক্লিক করব। সাইন ইনে ক্লিক করার পর আমার সামনে কিন্তু আমার পাসপোর্টের যে মেন ড্যাশবোর্ড, লগ ইন ড্যাশবোর্ড, সেটা কিন্তু ওপেন হয়ে যাবে। তো বন্ধুরা দেখুন আমার সামনে কিন্তু আমার পাসপোর্টের মেন ড্যাশবোর্ড কিন্তু ওপেন হয়ে গেছে। তো এইবার কি করব, আমি যেহেতু ফ্রেশ নতুন পাসপোর্ট অ্যাপ্লাই করব তার জন্য এখানে হোম রয়েছে, সার্ভিস রয়েছে, মাই অ্যাপ্লিকেশন, ফিজ ডিটেলস, আমি কোথাও যাব না, আমি জাস্ট সার্ভিসে যাব। সার্ভিসে যাওয়ার পর এখানে দেখুন বহুত অপশান রয়েছে। প্রথমে রয়েছে ফ্রেশ পাসপোর্ট এবং রিইস্যু পাসপোর্ট। তো আমি জাস্ট এটাতে ক্লিক করব, যেহেতু আমি ফ্রেশ পাসপোর্ট অ্যাপ্লাই করব। আমি এখানে কোনো কিছু টাইপ করব না, কিছু এন্টার করব না, আমি জাস্ট স্কিপ ফর নাও ক্লিক করব। তারপর আমি নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এবার আসছে
টাইপ অফ পাসপোর্ট, মানে পাসপোর্টের টাইপ আপনি ফ্রেশ করতে চাইছেন না রিইস্যু। আমি যেহেতু ফ্রেশ করতে চাইছি নতুন পাসপোর্ট, আমি ফ্রেশে ক্লিক করব। তারপর আপনি পাসপোর্টটি তৎকালে অ্যাপ্লাই করবেন না নর্মালে, আমি জাস্ট নর্মালে অ্যাপ্লাই করব। তারপর এখানে বলছে টাইপ অফ পাসপোর্ট বুকলেট, আপনি 36 পেজ চুজ করবেন না 60 পেজ পাসপোর্ট নেবেন, মানে আপনার যে পাসপোর্টের বইটা হবে 60 পেজের বই করবেন না 36 পেজের। আমি 36 পেজ করলাম। ওকে, তো 36 পেজ নর্মাল এবং ফ্রেশ পাসপোর্ট এটা যে সিলেক্ট করলাম, আমার কিন্তু ড্রাফট কাটবে 2500 টাকা। যদি আমি তৎকাল চুজ করতাম তাহলে কিন্তু আমার কিন্তু 5000 টাকা পেমেন্ট করতে হতো, বুঝতে পারলেন। তৎকালে অ্যাপ্লাই করলে কী হয়, তৎকালে অ্যাপ্লাই করলে আপনার পাসপোর্ট কিন্তু মাত্র 4-5 দিনের মধ্যে আপনি হাতে পেয়ে যাবেন। নর্মালে কী হয়, নর্মালে আপনি অ্যাপ্লাই করলেন, অফিস ভেরিফাই করলেন, পিএসকে অফিস, তারপর থানা হবে, থানা হওয়ার পরে কিন্তু আপনি পাসপোর্ট হাতে পাবেন। মিনিমাম আপনার 20 থেকে 25 দিন বা 1 মাস টাইম লেগে যাবে। তো আমি এগুলো সিলেক্ট করে নিলাম, তারপর সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করব। সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করার পরে এবার আসবে অ্যাপ্লিক্যান্ট ডিটেলস। আমি জাস্ট এখানে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখে দিচ্ছি কীভাবে কি ফিল করবেন। ওকে, তো প্রথমে কি বলছে, গিভেন নেম রয়েছে। গিভেন নেম আপনার নামের এখানে প্রথম নামটা এখানে বসাতে হবে। যদি আপনার নামের সঙ্গে মিডল নেমও থাকে তাহলে কিন্তু এই ঘরে আপনাকে বসাতে হবে। ওকে, তারপর কি বলছে, সারনেম, আপনার যদি সারনেম থাকে তাহলে কিন্তু সারনেম এখানে বসাবেন। ওকে, আমার নাম জসিম বিশ্বাস, আমি জসিমটা এখানে বসাবো গিভেন নেমে, তারপর সারনেমে বিশ্বাস বসিয়ে দেবো। তারপর আপনি মেল না ফিমেল চুজ করে নেবেন। আমি যেহেতু মেল, আমি মেল চুজ করব। তারপর এখানে কি বলছে, হ্যাভ ইউ ইভার বি নোন বাই আদার নেম, আপনার কি আদার নেমে ডাকা হয়, নো, এটা নো করবেন। তারপরে হ্যাভ ইউ ইভার চেঞ্জ ইউর নেম, নো। তারপরে এখানে কি বলছে, আপনার ডেট অফ বার্থ বসাবেন। আমি এখন বসাচ্ছি না, আপনাকে জাস্ট দেখাচ্ছি। আপনার ডেট অফ বার্থ, আপনার বার্থ সার্টিফিকেট, আপনার আধার কার্ড, আপনার স্কুল ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট, আপনার প্যান কার্ডের যে ডেট অফ বার্থটি রয়েছে সেই ডেট অফ বার্থটি কিন্তু এখানে বসাবেন। আর একটা কথা হচ্ছে, আপনারা কিন্তু অবশ্যই আপনাদের যে পার্সোনাল ডকুমেন্টসগুলো রয়েছে, আপনার নিজস্ব ডকুমেন্টস, আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, বার্থ সার্টিফিকেট, 10 পাস সার্টিফিকেট থাকলে 10 পাস সার্টিফিকেট, এই সমস্ত ডকুমেন্টস কিন্তু আপনার নামে স্পেলিং সব কটাতে, আপনার নামে স্পেলিং, আপনার ফাদার নামে স্পেলিং এবং আপনার ডেট অফ বার্থ যেন একই থাকে। মিস্টেক থাকলে আপনাকে সংশোধন করে নিতে হবে, নইলে কিন্তু আপনারা পাসপোর্ট পিএসকে অফিসে যখন ভেরিফিকেশনে যাবেন তখন কিন্তু আপনার পাসপোর্ট হোল্ড হয়ে যেতে পারে। এবং আপনার যদি পুরানো বার্থ সার্টিফিকেট থাকে তাহলে কিন্তু সেই বার্থ সার্টিফিকেটটাকে ডিজিটাল করে নিতে হবে। ওকে, আর একটা কথা হচ্ছে আধার কার্ড, আপনার কাছে যে আধার কার্ডটি রয়েছে, আপনার বাচ্চাবেলাকার আধার কার্ডের ফটো হলে বা অনেক আগেকার ফটো এখনকারের সঙ্গে ম্যাচিং হচ্ছে না, তাহলে কিন্তু আপনাকে বায়োমেট্রিক করে ফটো চেঞ্জ করে নিতে হবে। হ্যাঁ, আর পারলে একটা পিভিসি আধার কার্ড অর্ডার করবেন। পিভিসি আধার কার্ড অফিসের পাসপোর্ট অফিসে গ্রান্ট করে, না হলে আপনি কি করবেন, আপনার যদি ফোন নম্বর লিঙ্ক থাকে আপনি একটা ইন্টারনেটের মাধ্যমে আপনি আধার কার্ডের যে পোর্টাল রয়েছে সেখান থেকে একটা আধার কার্ড ডাউনলোড করে নেবেন এবং সিগনেচারটা ভ্যারিফাই করে নেবেন। ওকে, তো এখানে ডেট অফ বার্থটা বসে দেবেন। তারপর এখানে কি বলছে, ইজ ইউর প্লেস অফ বার্থ আউট অফ ইন্ডিয়া, এটা নো করবেন। ওকে, তারপর বলছে আপনার প্লেস অফ বার্থ, আপনার যে জন্মের স্থান রয়েছে, আপনার বার্থ সার্টিফিকেট যে জন্মের স্থান রয়েছে, আপনার যে জন্মস্থান সেটা কিন্তু এখানে বসাতে হবে। আপনার ভিলেজের নাম হলে ভিলেজের নাম, আপনার যে জায়গায় জন্মগ্রহণ করেছেন সেটা বসাবেন। তারপর ম্যারিটাল স্ট্যাটাস, আপনি বিবাহিত, অবিবাহিত, ডাইভোর্সড, সেপারেট, সিঙ্গেল, যা যেটা হবেন সেটা করবেন। ওকে, তারপর কি বলছে, আপনার প্যান কার্ড ইফ অ্যাভেলেবেল, যদিও ইফ অ্যাভেলেবেল বলেছে তবু আপনি আপনার প্যান কার্ডটা এখানে নম্বরটা বসাবেন এবং আপনার ভোটার কার্ড নম্বর সেকেন্ড ঘরে বসাবেন। তারপর কি বলছে, এমপ্লয়মেন্ট টাইপ, আপনি গভর্নমেন্ট সেক্টরে কাজ করেন, হোম মেকার, নট এমপ্লয়েড, প্রাইভেট, স্টুডেন্ট, সেলফ এমপ্লয়েড, যেটা আপনি হবেন সেটা আপনি সিলেক্ট করবেন। বুঝতে পারলেন তো, সেলফ এমপ্লয়েড যদি কিছু না করেন সেলফ এমপ্লয়েড করবেন। ওকে, তারপর বলছে ইজ আইদার ইউর প্যারেন্টস ইন কেস মাইনর, যদি মাইনর হন তাহলে এখানে ইয়েস করবেন, নাহলে নো করবেন, আপনি নোই করবেন। ওকে, তারপর বলছে আপনার এডুকেশন কোয়ালিফিকেশান, আপনি কতদূর পড়াশোনা করেছেন, যদি আপনি 12 ক্লাস 10 পাস বা 12 ক্লাস পাস করে থাকেন তাহলে 10 অ্যান্ড অ্যাবভ, যদি আপনি 7 ক্লাস পড়াশোনা করে থাকেন বা তার নিচে 7 ক্লাস অর লেস, বিটুইন 8 অ্যান্ড 9 স্ট্যান্ডার্ড, মানে 8 ক্লাস বা 9 ক্লাস পড়া থাকলে 8 অ্যান্ড 9 স্ট্যান্ডার্ড, এবং গ্র্যাজুয়েশন করা থাকলে নিচেরটা। তো 10 পাস আমি সিলেক্ট করছি, যেহেতু আমার 12 ক্লাস রয়েছে আমি 10 পাস সিলেক্ট করছি, মানে যার আমি অ্যাপ্লিকেশন করছি। ওকে, তো এখানে অটোমেটিক্যালি ইএসএন একটা ইয়েস হয়ে গেল যে আমি 10 পাস সিলেক্ট করলাম। তারপরে এখানে বলছে ভিজিবল ডিস্টিংগুইশিং মার্ক, মানে আপনার শরীরের কোনো রকম চিহ্ন, আপনার মোল, কোনো কাটা চিহ্ন, কোনো কিছু থাকলে আপনি দিতে পারেন, না দিলে কোনো সমস্যা নেই, এটা ম্যান্ডেটরি না। তারপর বলছে আধার নাম্বার ইফ অ্যাভেলেবেল, যদিও এখানে আধার নাম্বার ইফ অ্যাভেলেবেল বলছে, যদি থাকে আপনি অবশ্যই আধার কার্ড আপনার রয়েছে আমি জানি, আধার কার্ড নম্বর অবশ্যই বসাবেন। তারপর আপনি আই অ্যাগ্রি চেকবক্সে ক্লিক করে সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করবেন। তো বন্ধুরা, আমি ডিটেলসটা ফিল করে নিলাম। ফিল করে নেওয়ার পর আমি কি করব, আই অ্যাগ্রিতে চেকবক্সে ক্লিক করে আমি সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করব। সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করার পর এবার আসছে ফ্যামিলি ডিটেলস। এখানে দেখুন, এখানে কিন্তু ফ্যামিলি ডিটেলস বলেছে। ফ্যামিলি ডিটেলস কি বলছে, ফাদার লিগ্যাল গার্জেন গিভেন নেম, মানে আপনার পিতার বা গার্জেনের পিতার প্রথম নামটা বা মিডল নেম থাকলে মিডল নেমে এখানে বসাবেন এবং সার নেম এই ঘরে বসাবেন। তারপর বলছে মাদার গিভেন নেম,
ফার্স্ট নেম বা মিডল নেম, ফার্স্ট নেম মিডল নেম থাকলে একই ঘরে বসাতে হবে, তারপর সার নেমটা বসাবেন। তারপর লিগ্যাল গার্জেন, আপনার পিতা যদি আপনার গার্জেন হয়ে থাকে, যদি পিতা বেঁচে না থাকে মায়ের নাম বসাতে পারেন গার্জেন হিসাবে এবং তার সার নেম বসাবেন। ওকে, বুঝতে পারলেন? তো আমি বসে নিচ্ছি। বসে নেওয়ার পরে কী করবো, সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করবো। সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করার পর এবার আসবে আপনার সামনে অ্যাড্রেস ডিটেলস। এটা কেয়ারফুলি দেখবেন, আমি যেভাবে বলবো সেইভাবে আপনি আপনার অ্যাড্রেসটা ইনপুট করবেন। দেখুন এখানে বলছে ইজ ইউর প্রেজেন্ট অ্যাড্রেস আউট অফ ইন্ডিয়া, নো সিলেক্ট থাকবে, নো ইজ রাখবেন। ওকে, এখানে বলছে হাউস নাম্বার আর স্ট্রিট নেম। আপনি যদি ভিলেজ এরিয়া থেকে বিলং করেন তাহলে কিন্তু আপনার হাউস নাম্বার হিসাবে কিছু বসাবেন না, আপনি জাস্ট এখানে ভিল বলে লিখবেন, VILL হাইফেন আপনার ভিলেজ নেম, তারপর কমা দিয়ে আপনি পোস্ট অফিস, আপনার পোস্ট অফিসটা বসাবেন এই একই ঘরে। ওকে, তারপর কি করবেন, এখানে যে ভিলেজ টাউন সিটি বলেছে এখানে আপনি PS বসাবেন, PS আপনার যে পুলিশ স্টেশন P.S হাইফেন আপনার PS-এর নাম। ওকে, আমি যেভাবে বলছি এইভাবে বসাবেন, তাহলে পাসপোর্টে সুন্দরভাবে আপনার অ্যাড্রেসটা উল্লেখ হয়ে আসবে, বুঝতে পারলেন? তারপর আপনার পিনকোডটা বসাবেন, তারপর আপনি স্টেট চুজ করবেন, তারপর আপনি ডিস্ট্রিক্ট, তারপর আপনার পুলিশ স্টেশনটা চুজ করবেন, তারপর আপনার পার্সোনাল ভ্যালিড মোবাইল নম্বর আপনি বসিয়ে এখানে বসাবেন। কারণ হচ্ছে ভ্যালিড এই নম্বরটা দেবেন যে নম্বরটা আপনার সব সময় থাকবে আপনার কাছে। আপনি যখন অফিস ক্লিয়ার করবেন তারপরে কিন্তু অফিস থেকে আপনার ফাইল গ্রান্টেড হয়ে যাওয়ার পর সমস্ত SMS দেবে। তারপর কি বলছে নিচে ইমেল আইডি, আপনি আপনার একটি ভ্যালিড ইমেল আইডি এখানে বসে দেবেন। সেই ইমেলে কিন্তু আপনার যাবতীয় পাসপোর্টের ইনফরমেশন ডিটেলস সমস্ত কিছু কিন্তু ইমেলে সেন্ড করবে অফিস মানে PS-কে। ওকে, তো আমি ডিটেলসটা ফিল করে নিচ্ছি। তো আমি ডিটেলসটা ফিল করে নিলাম এবং নিচে কী লেখা আছে, ইজ পার্মানেন্ট অ্যাড্রেস অ্যাভেলেবেল, ইয়েস। তারপর বলছে ইজ ইউর পার্মানেন্ট অ্যাড্রেস সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেস, ইয়েস। যদি আপনার প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস আলাদা হয় তাহলে আলাদা করবেন। আমার সেম অ্যাড্রেস রয়েছে, আমি একই করলাম, আমি ইয়েস করে দিলাম। তারপর কী করবো, সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করবো। সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করার পর এবার ওকে অপশন আসবে। ওকে অপশন আসার পর এবার আসবে ইমার্জেন্সি কন্ট্যাক্ট। এই এমার্জেন্সি কন্ট্যাক্টে কিন্তু অনেকেই ভুল করে থাকে, অনেকেই বুঝতে পারে না এখানে কার নাম্বার দেবে। দেখুন আমি একটা কথা বলি, এটা কিন্তু ইমার্জেন্সি কন্ট্যাক্ট হিসাবে আপনার অফিস থেকে আপনাকে যাতে কন্ট্যাক্ট করতে পারে সেই রকম আপনি নিজের নামও দিতে পারেন এবং নামের সঙ্গে অ্যাড্রেসটাও কিন্তু এই ঘরে বসাতে হবে। তারপর আপনি আপনার পার্সোনাল ফোন নাম্বারটা বসাবেন, তারপর ইমেল আইডি না বসালেও চলবে, সেটা আপনার মর্জি। কিন্তু এখানে স্টার মার্ক যেগুলো রেড মার্ক রয়েছে, রেড স্টার, সেগুলো কিন্তু ফিল করতে হবে। তো আপনি আপনার বাবার নামও দিতে পারেন, আপনি ভাইয়ের নাম দাদার নামও দিতে পারেন, আপনি নিজের নাম দেবেন। আমি আমার নিজের নাম দিচ্ছি এবং আমার অ্যাড্রেসটা এই একই ঘরে বসিয়ে দেবো। তো আমি অ্যাড্রেসটা বসিয়ে দিলাম। তারপর কী করবো, আমি আমার ফোন নাম্বারটা বসিয়ে দিচ্ছি এবং ইমেলটা ম্যান্ডেটরি না, এখানে ইমেল আপনি দিতেও পারেন নাও দিতে পারেন, তবুও কী করছি আমি ইমেলটা এখানে বসিয়ে দিলাম। ওকে, বসিয়ে দিলাম। তারপর কী করবো, আমি সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করব। সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করার পর এবার আসবে প্রিভিয়াস পাসপোর্ট ডিটেলস। এর আগে কি আপনি পাসপোর্ট অ্যাপ্লাই করেছিলেন? যদি না করে থাকেন নো করবেন এগুলো, বুঝতে পারলেন? তো এগুলো সবই নো করবেন। আমি নো সিলেক্ট করলাম। নো সিলেক্ট করার পর আমি সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করছি। সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করার পর এবার আসবে আদার্স ডিটেলস। দেখুন বন্ধুরা, এই আদার্স ডিটেলসটা কি, আপনার নামে কোনো রকম ক্রিমিনাল রেকর্ড রয়েছে কিনা, কোনো কেস আপনার নামে রয়েছে কিনা তার বিবরণ। যদি আপনার নামে কোনো রকম কেস থাকে তাহলে কিন্তু আপনার পাসপোর্ট হবে না, আপনার পাসপোর্ট ভেরিফিকেশন হোল্ড হয়ে যাবে পুলিশ ভেরিফিকেশনে, বুঝতে পারলেন? যদি আপনার নামে কেস থাকে তাহলে কিন্তু সেই কেস মিটিয়েই আপনাকে পাসপোর্টের পুলিশ ভেরিফিকেশন করাতে হবে বা পাসপোর্টের অ্যাপ্লাই করতে হবে। তো আমার নামে বা আমি যারা অ্যাপ্লাই করছি তার নামে কোনো রকম কেস নেই। তো সেই ক্ষেত্রে আমি কি করব, আমি এখানে সবগুলোতে নো সিলেক্ট করব, বুঝতে পারলেন? যেহেতু আমার নামে কোনো রকম কেস নেই বা ক্রিমিনাল রেকর্ড নেই, সেই ক্ষেত্রে আমি এই ডিটেলসগুলো সমস্তগুলো আমি নো সিলেক্ট করবো, একটাতেও ইয়েস করব না, কেমন? তারপর আমি কি করব, সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করব। সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করার পর এবার আপনার সামনে আসবে মানে প্রিভিউ পাসপোর্ট। আপনার সামনে পাসপোর্টের প্রিভিউ অপশন আসছে, মানে হুবহু পাসপোর্টের কপি এখানে উল্লেখ করে দিয়েছে, দেখিয়ে দিয়েছে কিভাবে আপনার পাসপোর্টে টাইপ হয়ে আসবে, যে বইটা আসবে সেই বইটাতে কিন্তু এইভাবে প্রিন্ট হয়ে আসবে। এইবার এখানে আপনাকে দেখে নিতে হবে আপনার নাম, আপনার ডেট অফ বার্থ, আপনার প্লেস অফ বার্থ, আপনার ফাদার নেম, আপনার মাদার নেম, যদি ম্যারিড হয়ে থাকে এখানে স্পাউস নেম, এগুলো সব ডিটেলস দেখে নেবেন। এবং এখানে দেখুন ভিলেজ, আমার ভিলেজ রয়েছে, পোস্ট অফিস নাম রয়েছে, PS রয়েছে, আমার ডিস্ট্রিক্ট রয়েছে নদিয়া, পিনকোড রয়েছে, আমার স্টেট রয়েছে, তারপর আমার কান্ট্রির নামও রয়েছে। তো এত সুন্দরভাবে অ্যাড্রেস রয়েছে, আমি যেভাবে আপনাদের বললাম এইভাবে আপনারা অ্যাড্রেসটাকে ইনপুট করবেন। যদি এখানে কোনো রকম মিস্টেক থাকে, ধরুন এখানে আমার কোনো রকম স্পেলিং মিস্টেক হয়েছে বা ইনপুট কোনো কিছু মিস্টেক হয়েছে, সেক্ষেত্রে আপনি একটু নিচে এসে এখানে যে প্রিভিয়াস অপশন রয়েছে, এখানে এই প্রিভিয়াস অপশনে ব্যাক গিয়ে আপনি কিন্তু সেই জায়গাটা গিয়ে সমাধান করে আবার আপনি সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করবেন, তাহলে এখানে আসতে পারবেন। তো আমি যেহেতু এখানে আই অ্যাগ্রি চেকবক্সে, আমার যেহেতু এখানে কোনো রকম ভুল নেই, সেই ক্ষেত্রে আমি কি করব, আমি আই অ্যাগ্রি চেকবক্সে ক্লিক করব এবং সেভ অ্যান্ড নেক্সটে আমি ক্লিক করব।
সেভেন নেক্সটে ক্লিক করার পর এবার আসবে ডকুমেন্ট চুজ, বুঝতে পারলেন? তো আমি ডকুমেন্ট চুজ করবো। এখানে দেখুন প্রুফ অফ বার্থ হিসাবে আপনাকে একটা ডকুমেন্টস দিতে হবে। এই কোনো ডকুমেন্টস, বার্থ সার্টিফিকেট রয়েছে, কপি অফ এক্সট্রাক্ট অফ সার্ভিস রেকর্ড, ড্রাইভিং লাইসেন্স, ইলেক্টর ভোটার আইডি, পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার মানে প্যান নাম্বার, পলিসি বন্ড ইস্যুড, ট্রান্সফার স্কুল লিভিং সার্টিফিকেট মানে ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট। যদি আপনি 10 পাস হয়ে থাকেন তাহলে আপনি নিচেরটা মানে ট্রান্সফার অর্ডার স্কুল লিভিং সার্টিফিকেট এটা সিলেক্ট করতে পারেন, বা আপনার বার্থ সার্টিফিকেট থাকলে বার্থ সার্টিফিকেট সিলেক্ট করবেন। ওকে, তো আমি যেহেতু বার্থ সার্টিফিকেট সিলেক্ট করছি না, আমি ট্রান্সফার স্কুল লিভিং ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট সিলেক্ট করছি, যেহেতু আমার মাধ্যমিক পাস রয়েছে, আমার 10 পাস রয়েছে। তারপর কী বলছে, প্রুফ অফ রেসিডেন্ট অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেস হিসাবে প্রুফ হবে হিসাবে আপনাকে একটা ডকুমেন্টস দিতে হবে। কী কী ডকুমেন্টস দিতে হবে? আধার কার্ড, আর্মস লাইসেন্স, বার্থ সার্টিফিকেট ইস্যুড বাই RBD, তারপর এখানে ইলেকট্রিক বিল, গ্যাস বিল, ইনকাম ট্যাক্স মানে বিভিন্ন রকম রয়েছে, রেশন কার্ড রয়েছে, ST/SC সার্টিফিকেট, এই সমস্ত ডিটেলস রয়েছে। তো আমি কি করব, এখানে আধার কার্ডটা সিলেক্ট করে নিলাম। আধার কার্ড সিলেক্ট করে নেওয়ার পর এবার আসবে আপনার সামনে প্রুফ অফ ECNR পাসপোর্ট মানে ইমিগ্রেশন চেক নন রিকোয়ার্ড। আপনি যে মাধ্যমিক পাস সিলেক্ট করলেন তো আপনার পাসপোর্ট নন ECNR হবে। আর যদি আপনি মাধ্যমিক পাস সিলেক্ট না করতেন, মানে আপনি যদি মাধ্যমিক পাসের নিচে পড়াশোনা করতেন সিলেক্ট করতেন, তাহলে কিন্তু ECR হতো, ইমিগ্রেশন চেক রিকোয়ার্ড। আপনাকে কিন্তু এয়ারপোর্টে ইমিগ্রেশন চেক করতে হবে। আপনি যেহেতু মাধ্যমিক পাস, সেই ক্ষেত্রে আপনার কোনো রকম ইমিগ্রেশন করা লাগবে না। তো ইমিগ্রেশন চেক রিকোয়ার্ড, নন রিকোয়ার্ডের জন্য আমাকে একটা ডকুমেন্ট সিলেক্ট করতে হবে, এইগুলো যতগুলো রয়েছে। তো আমি এর মধ্যে কোনো কিছু যাচ্ছে না, আমি যাবো জাস্ট আমি যে মাধ্যমিক পাস রয়েছে বা 12 ক্লাস পাস রয়েছে, ম্যাট্রিকুলেশন ওর হায়ার এডুকেশন পাস সার্টিফিকেট এটা সিলেক্ট করব। বুঝতে পারলেন? আমি কিন্তু আপনাদের খুব সহজভাবে বুঝিয়ে দিচ্ছি। তারপর কি করবেন, নিচে আসবেন। নিচে আসার পর এখানে আই অ্যাগ্রি চেকবক্সে ক্লিক করবেন। তারপর প্লেস বসে দেবেন, আপনার যে প্লেসটা রয়েছে সেই প্লেসটা এখানে বসে দেবেন। তো আমি প্লেসটা বসে দিলাম। তারপর সেভে আমি ক্লিক করব। যেহেতু আমার সমস্ত ঠিক আছে, সেভে ক্লিক করব। তার আগে একবার আমি দেখে নেবো আমি যা যা ইনপুট করলাম সাবমিট করার আগে। এখানে কিন্তু ফাইনাল, এখানে সাবমিট করলে কিন্তু সাবমিট হয়ে যাবে। তার আগে আপনি প্রিভিউ করে নেবেন। প্রিভিউ করে আপনি দেখে নেবেন যে ডিটেলসগুলো আপনি ইনপুট করলেন সমস্ত ডিটেলস ঠিক রয়েছে কিনা। যদি আপনার সমস্ত ডিটেলস ঠিক থাকে তাহলে আপনি কি করবেন, এখানে ক্লোজ করে আপনি সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর এবার আসবে আপনার সামনে অ্যাপয়েন্টমেন্ট শিডিউল অ্যাপয়েন্টমেন্ট অ্যান্ড পে। আপনি এই শিডিউল অ্যাপয়েন্টমেন্ট পেতে ক্লিক করবেন। শিডিউল অ্যাপয়েন্টমেন্ট পেতে ক্লিক করার পর আপনার সামনে আপনাকে RPO সিলেক্ট করতে হবে, মানে আপনি যে পাসপোর্টের PSK অফিস সিলেক্ট করতে হবে, পাসপোর্ট সেবা কেন্দ্র। তো আমার কাছাকাছি যে সেবা কেন্দ্র হবে, আমাদের কৃষ্ণনগর রয়েছে, বহরমপুর রয়েছে, কলকাতা, তো সব থেকে কাছাকাছি আমার কৃষ্ণনগর। তো আপনার যেটা হবে সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। ওকে, তো আমি কৃষ্ণনগর সিলেক্ট করছি। আমি কৃষ্ণনগর সিলেক্ট করে নিলাম। এবার আমাকে ডেট সিলেক্ট করতে হবে। এখানে যে ক্যালেন্ডার অপশন রয়েছে, ক্যালেন্ডারে ক্লিক করব। ক্যালেন্ডারে ক্লিক করার পর আমি যে কৃষ্ণনগর সিলেক্ট করলাম, এই 17 তারিখ, 20 তারিখ, 21 তারিখ, 22 তারিখ, 23 তারিখ, এই যে গ্রিন মার্ক তারিখগুলো রয়েছে, এই ডেটগুলোতেই আমাকে চুজ করতে হবে। আমি কিন্তু আদার্স কোনো ডেটগুলো আমি সিলেক্ট করতে পারবো না। তো গ্রিন মার্কের থেকে আমি যে কোনো একটা ডেট সিলেক্ট করে নিলাম, যেটা আমি যে ডেটে যেতে পারবো। আমি পার্টিকুলারভাবে মানে আমি অ্যাকচুয়ালি যেতে পারবো যে ডেটে, আমার কোনো অসুবিধা নেই, সেই ডেটটা আমি সিলেক্ট করে নিলাম। তারপর মেক পেমেন্টে ক্লিক করব। মেক পেমেন্টে ক্লিক করার পর এখানে ওকে অপশন আসবে। ওকে অপশন আসার পর আপনার সামনে আবার একটু নিচে পে নাও থাকবে, এই পে নাওয়ে ক্লিক করতে হবে। পে নাওয়ে ক্লিক করার পর আপনার সামনে ডাইরেক্ট SBI যে পেমেন্ট মেথড রয়েছে সেখানে চলে আসবে। আমার চলে এসেছে। এখানে আপনি নেট ব্যাঙ্কিং, আদার নেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারেন। সব থেকে ইজি এখন সহজ পদ্ধতি UPI। লাস্ট এইটা দেখতে পাচ্ছেন UPI। আমি UPI সিলেক্ট করে নিচ্ছি। এখন UPI-এর মাধ্যমে পেমেন্ট সব থেকে ইজি। দেখুন এখানে কিন্তু কি বলছে, আমি যে পাসপোর্টটি অ্যাপ্লাই করলাম ফ্রেশ পাসপোর্ট, এবং এখানে ফিস কিন্তু 2,500 টাকা মানে 2500 টাকা ড্রাফট এসেছে। তারপর আমি কি করব, এখানে কনফার্মে ক্লিক করব। কনফার্মে ক্লিক করার পর এখানে 2500 টাকার একটা QR কোড এসেছে। এই QR কোডে আমি আমার ফোনপে, গুগল পে, অ্যামাজন পে, যে পে আপনি ব্যবহার করেন সেই পে থেকে এই স্ক্যান করে আপনি পেমেন্ট করে দিলেন। পেমেন্ট করার পর আপনার কিন্তু সাবমিট হয়ে যাবে। আমি জাস্ট এটা ফর্ম ফিল আপটা আপনাদের মেথডটা দেখালাম কীভাবে আপনারা ফর্ম ফিল আপটি করবেন। ওকে বন্ধুরা, এইবার কি করবেন, আপনার পেমেন্ট সাকসেসফুল হবে। ওকে অপশন আমরা ওকে ক্লিক করবেন। ডাইরেক্টলি পাসপোর্ট পরিষেবা কেন্দ্রে আপনার ব্যাক চলে যাবে। সেখানে আপনি এই যে অ্যাপ্লিকেশনটা আসবে, সেই অ্যাপ্লিকেশনে কিন্তু আপনার ডেট পড়বে, ডেটে কত তারিখে কত টাইমে আপনাকে যেতে হবে, কটার সময় আপনার শিডিউল হয়েছে, সমস্ত ডিটেলস আপনার থাকবে। সেই অ্যাকনোলজমেন্ট নিয়ে এবং হার্ড কপিটা নেবেন, সাথে করে প্রিন্ট আউট করে নেবেন, এবং আপনার সমস্ত অরিজিনাল ডকুমেন্টস, আপনার ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, বার্থ সার্টিফিকেট,
মাধ্যমিক পাস সার্টিফিকেট থাকলে মানে 10 পাস সার্টিফিকেট থাকলে 10 পাস সার্টিফিকেট, গ্র্যাজুয়েশন হলে গ্র্যাজুয়েশন, যেটা আপনি থাকবে কোয়ালিফিকেশন সেটা নেবেন। তো এই সমস্ত ডকুমেন্টস এবং বাবা মায়ের আধার কার্ড, ভোটার কার্ড, সমস্ত ডকুমেন্টস আপনি অরিজিনাল সাথে করে নেবেন এবং যে হার্ড কপিটা আসলো এই হার্ড কপির একটা প্রিন্ট আউট করে বাকি ডকুমেন্টসগুলোর কপি করে আপনি অ্যাটাচ করে সমস্ত ডকুমেন্টস আপনি অরিজিনাল সাথে করে নিয়ে যে অফিস আপনি সিলেক্ট করলেন, যে টাইমে সিলেক্ট করলেন সেই টাইমে আপনি সেই টাইমে আপনি পিএসকেতে ভেরিফিকেশনের জন্য চলে যাবেন। ভেরিফিকেশনে যাওয়ার পর অফিসে গেলেন, অফিস আপনার সমস্ত ডকুমেন্টস খুঁটিয়ে দেখবে, সমস্ত ডিটেলস দেখবে, দেখে আপনার যদি ফাইল গ্রান্টেড হয়ে যায়, মানে আপনার যদি ডকুমেন্টস সব ঠিকঠাক থাকে ফাইল গ্রান্টেড হয়ে যাবে। ফাইল গ্রান্টেড হয়ে যাওয়ার পর আপনার মোবাইলে বা ইমেলে SMS থ্রো করবে, সেই SMS থ্রোতে আপনি বুঝবেন ফাইল নম্বর দিয়ে দেবে, CA দিয়ে বা অন্যান্য নম্বর দিয়ে, আপনি 12টা 13টা নম্বর থাকবে আপনার ফাইল নম্বর, ওটা কিপ করে রাখবেন, মানে সঞ্চয় করে রাখবেন। আপনি পরবর্তীতে স্ট্যাটাসে গিয়ে আপনি স্ট্যাটাস চেক করতে পারবেন। ওকে, তারপর কি করবেন, তারপর আপনার কিছুদিন পর আপনার পুলিশ ভেরিফিকেশন হবে। পুলিশ ভেরিফিকেশনে কী কী ডকুমেন্টস দেখাতে হবে, সেম আপনার সমস্ত ডকুমেন্টস, আপনার বাবা মার আধার কার্ড, ভোটার কার্ড, আপনার আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, মাধ্যমিক পাস সার্টিফিকেট, বার্থ সার্টিফিকেট, ভোটার লিস্ট, জমির দলিল, আপনি যে কতদিন ধরে এখানে বাস করছেন, যত পুরানো পারেন জমির দলিল আপনার বংশে দেখাবেন, দাদু বাবার, কোনো ব্যাপার নেই, দেখাবেন। পুলিশ ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে। পুলিশ ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাওয়ার পর পুলিশ ভেরিফিকেশন থানার থেকে আপনার RPOতে ডকুমেন্টস পাঠিয়ে দেবে, পুলিশ ভেরিফিকেশন পাঠিয়ে দেবে, সেখানে RPOতে ভেরিফাই করবে। RPOতে ভেরিফাই করে আপনার যে ফাইল গ্রান্টেড হয়ে যাবে, তারপর আপনার বাই পোস্টের মাধ্যমে পাসপোর্ট পোস্ট করে দেবে, ছেড়ে দেবে। আপনি স্ট্যাটাস মাঝে মাঝে চেক করতে পারবেন ডেট অফ বার্থ এবং ফাইল নাম্বার দিয়ে। পাসপোর্ট আপনি পেয়ে যাবেন মোটামুটি 20 থেকে 25 দিনের মধ্যেই বাড়িতে বসেই বাই পোস্টের মাধ্যমে পেয়ে যাবেন। তো বন্ধুরা, আজকের ভিডিও এই ছিল। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিও লাইক শেয়ার করবেন। আর বন্ধুরা, যদি আপনাদের কোনো রকম ডাউট থাকে, কোনো রকম প্রবলেম থাকে, কোনো রকম ফর্ম ফিল আপ করতে গিয়ে অসুবিধা হয়, আমাকে কমেন্ট সেকশনে জানাবেন, আমি অবশ্যই আপনাদের গাইড করব। বুঝতে পারলেন? ভালো থাকবেন।